পরদিন সকালেই মেডিকেল কলেজের নোটিশ বোর্ডে বড় করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বহু প্রতীক্ষিত ট্যুরের নোটিশ। সারা ক্যাম্পাসে হইচই পড়ে গেছে। এইজা আর রিয়া তো খুশিতে আত্মহারা। এই প্রথম তারা একসাথে কোথাও ঘুরতে যাচ্ছে। ট্যুরে শপিং করার জন্য তারা সারাকেও সাথে নিয়েছে। তিনজন মিলে শহরের সবচেয়ে বড় শপিং মলে এসেছে। শপিং মলে ঢুকে এইজার চোখ ছানা পড়া। জামা কাপড়, কসমেটিক্স আর জুতার সমাহার দেখে সেসব দুঃখ ভুলে গেল। রিয়া আর সারাও পাল্লা দিয়ে কেনাকাটা শুরু করলো। রিয়ার পছন্দ জমকালো পোশাক, আর এইজা খুঁজছে আরামদায়ক কিন্তু স্টাইলিশ কিছু। কেনাকাটার ফাঁকে ফাঁকে তিনজনের আড্ডা আর হাসি যেন থামছেই না। হঠাৎ করে এইজার নজর গেল একটা দোকানে। সেখানে একটা কালো নীল রঙের পাঞ্জাবি ডিসপ্লেতে রাখা আছে। সেটা দেখে তার চোখের সামনে এলটানের অবয়ব ভেসে উঠল। নীল রঙে লোকটাকে নিশ্চয়ই আরো বেশি গম্ভীর আর সুদর্শন লাগবে। পরক্ষণে নিজের মাথায় একটা গাট্টা মেলে সে বিড়বিড় করলো, ছি এইজা, তুইও জল্লাটার কথা কেন ভাবছিস? যে তোকে কাদার মধ্যে ফেলে দিয়ে ছবি তুলে তার জন্য পাঞ্জাবি পছন্দ করছিস? নির্ঘাত তোর মগজে কাদা ঢুকে গেছে। রিয়া পাশ থেকে কোনোই দিয়ে গুঁতো দিল, কিরে পাঞ্জাবি দেখে কার কথা ভাবছিস? বয়ফ্রেন্ড নাকি? এই যে তড়িঘড়ি করে উত্তর দিল, আরে না না, আমি ভাবছিলাম আমার পাপার কথা। সারা একগাল হেসে বলল, থাক আর পাপা বলে চালিয়ে দিতে হবে না, আমরা সব বুঝি। শপিং শেষে তারা তিনজন যখন ফুড কোর্টে কফি খেতে বসলো, তখনই রিয়ার ফোনে একটা নোটিফিকেশন এলো। রিয়া ফোন খুলে চোখ কপালে তুলল, উফ, এই ছেলেটা তো দেখছি আস্ত একটা আঠা। সারা কৌতূহলী হয়ে বলল, কে? এই যে কফিতে চুমুক দিয়ে নিষ্পৃহভাবে বলল, একটা পাগল, নিজেকে খুব বড় রোমিও মনে করে। ঠিক সেই মুহূর্তে এইজার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। শপিং তো ভালোই হলো, তবে ওই সাদা ড্রেসটার চেয়ে পিচ কালারের ড্রেসটা তোমাকে বেশি মানাবে, ওটাই নিও। ইতি ড্রামা কুইনের হাজব্যান্ড। এই যে চমকে উঠে এদিক ওদিক তাকাতে লাগলো। তার মানে কি এলটান এখানেই কোথাও আছে, নাকি সে তাকে ফলো করছে? সে দ্রুত সারা রিয়াকে টেনে ওখান থেকে বের হতে চাইল। তার মনে হচ্ছে শপিং মলের প্রতিটি সিসিটিভি ক্যামেরার ওপাশ থেকে এলটানের ওই বাদামি চোখ দুটো তাকিয়ে দেখছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। আজ মেডিকেলের ট্যুর। গন্তব্য সবুজ পাহাড়ে ঘেরা এক মনোরম রিসোর্ট। সকাল সকাল কলেজের সামনে বড় বড় লাক্সারি বাস দাঁড়িয়ে আছে। স্টুডেন্টদের চিলচিৎকার আর উল্লাসে পুরো এলাকা মুখরিত। এইজা এসে আশপাশ খুঁজতে লাগলো। না, এলটানকে তো দেখছে না, তবে কি সে যাবে না? এইজার চিন্তার মাঝে রিয়া থেকে বাসে ওঠার জন্য তাড়া দেয়। এইজা আর রিয়া জানালার পাশে সিটটা দখল করে বসলো। বাস চলতে শুরু করতেই শুরু হলো গান আর নাচ। রিসোর্টে পৌঁছাতে বিকেল হয়ে গেল। পাহাড়ের ভাঁজে ভাঁজে কুয়াশার খেলা আর বিকেলের নরম আলোচনা এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। সিদ্ধান্ত নেওয়া হলো আজ রাতের রেস্ট নিয়ে কাল ঘোরা হবে। একে একে সবাই রুম দখল করে নিল, কিন্তু এইজা কোনো রুমই পাচ্ছে না। তখনই এইজার কাছে একজন এসে বলে, ম্যাম, আপনার জন্য 405 নম্বর রুম ঠিক করা হয়েছে। তখনই রিয়া বলে ওঠে, আর আমার জন্য আপনি 203-এ যান। রিয়ার এইজার মন খারাপ হয়ে গেল। কোথায় ভাবলো দুইজনে সারা রাত গল্প করবে। রিসোর্টের সবচেয়ে টপে 405 নম্বর রুম। এইজা রুমের সামনে গিয়ে চাবি দিয়ে দরজা খুলে। একদমই রাজকীয় রুম। ভেতরে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। নিজের জিনিসপত্র বিছানায় রেখে ব্যালকনির দিকে তাকাতেই ভয় পায় সে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এলটান এইজার কণ্ঠ পেতেই কপাল কুঁচকে পেছনে তাকায়। আল্লাহ, ভূত ভূত ভূত। এলটান তাড়াতাড়ি এসে মেহরিনের মুখ চেপে ধরে। হোয়াটস রং উইথ ইউ? এভাবে চিৎকার করছো কেন? এইজা ও শব্দ করতে থাকে। এলটান এবার তার মুখ ছেড়ে দেয়। আপনি এখানে কি করছেন? আপনিও ট্যুরে এসেছেন? এলটান এবার কপাল কুঁচকায়। কি প্রশ্ন? আমি ছাড়া ট্যুরই অসম্পূর্ণ, বুঝলে? এইজা এবার শান্ত হয়। পরক্ষণে দ্বিগুণ অশান্ত হয়ে বলে, আপনি এখানে এই রুমে কেন? তো আমার রুমে তো আমিই থাকবো, তাই না? আপনার রুম মানে? এখানে আমার থাকার জন্য বলেছে। তো থাকো, তোমাকে কি কেউ মানা করেছে? মানে? এলটান এবার দীর্ঘশ্বাস ফেলে। রুমটা অনেক বড়, আশা করি তোমার মতো পিঁপড়া থাকতে অসুবিধা হবে না। অসম্ভব, আমি আপনার সাথে এক রুমে কখনোই থাকবো না, ইম্পসিবল। এলটান এবার দরজার কাছে যায়। দরজাটা খুলে হাত দিয়ে ইশারা করে বলে, তবে যান চলে, আমিও একটু আরামে রেস্ট নিব। তবে মনে রাখবেন আর রুম খালি নেই, সাথে আশেপাশে তেলাপোকাও থাকতে পারে। এই যে এবার এক লাফে বিছানায় গিয়ে ওঠে। আমি বিছানায়, আপনি সোফায়। সকাল হওয়ার আগে আপনি চলে যাবেন, কেউ দেখার আগে। আর রিমেম্বার, আপনি একটা অপরিচিত মেয়ের সাথে আছেন, সো বিহেভ ইউরসেলফ। এলটান এবার দরজা লাগাতে লাগাতে হেসে নিজেকে নিজে বলে, অপরিচিত মেয়ে? তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। দরজা লাগিয়ে এইজার উদ্দেশ্যে কথাটা বলে ওয়াশরুমের দিকে যায় এলটান। ওয়াশরুম থেকে যখন এলটান বেরিয়ে এলো, এইজার চোখের পলক যেন থমকে গেল। ক্লাসরুমে সেই চশমা পরা ফিটফাট গম্ভীর লেকচারার আর এই এলটানের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। এলটান এখন একদম ঘরোয়া পোশাকে। তারপর একটি কালো রঙের ঢিলে ঢালা জিম ট্রাউজার আর ধূসর রঙের একটি স্লিভলেস গেঞ্জি। গেঞ্জিটা তার শরীরের সাথে এমন ভাবে লেপটে আছে যে তার সুঠাম চওড়া বুক আর কঠিন পেশির খাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। শাওয়ার নিয়ে বের হওয়ার কারণে তার অবিন্যস্ত কালো চুলগুলো থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে। কয়েক ফোঁটা পানি তার কপাল বেয়ে তীক্ষ্ণ নাগের ডগা হয়ে নিচের ঠোঁটে এসে থমকে দাঁড়িয়েছে।
এলটনের গায়ে সেই পুরুষালী সাবান আর দামি পারফিউমের মিশ্রিত ঘ্রাণে পুরো ঘরটা মম করছে। তার চশমাটা এখন চোখের উপর নেই, যার কারণে তার সেই গভীর বাদামি চোখ দুটো আজ আরো বেশি তীব্র আর রহস্যময় লাগছে। চোখের মনে দুটো যেন আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। এই প্রথম এইজা তাকে এত কাছ থেকে এত অগোছালো কিন্তু মারাত্মক সুদর্শন রূপে দেখলো। এলটন তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এইজার দিকে তাকালো। তার চোখে তখন এক চিলতে দুষ্টু হাসি। এই জায়গায় পাথরের মতো স্থির হয়ে তাকিয়ে থাকতে দেখে সে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপে যেন বাঘের মতো এক ধরনের ছন্দ আর আভিজাত্য। এইজার নিজেকে সামনে নিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু তার হৃৎপিণ্ড তখন ডুগডুগির মতো বাজছে। এলটন বিছানার এক কোনায় হাত রেখে একটু ঝুঁকে আসতে এইজা বিছানার চাদর খামচে ধরল। কি হলো ড্রামা কুইন, এভাবে হাঁ করে কি দেখছো? কোনো ভিন গ্রহের প্রাণী নাকি? এলটনের কণ্ঠস্বর এখন অনেক বেশি গম্ভীর আর মাদকতায় ভরা। এইজা তোতলামি করে বলল, না আমি তো এমনি দেখছিলাম, আপনি সোফায় যান। এলটন এক মায়াবী হাসিতে ঘর ভরিয়ে দিল। সে সোফার দিকে না গিয়ে বরং এইজার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। তার ভেজা চুলের ঘ্রাণ এইজাকে মাতাল করে দিচ্ছে। এলটন নিচু স্বরে বলল, স্মৃতিশক্তি নেই বলে কি সৌন্দর্যের রুচিটাও চলে গেছে? আমার মনে হয় না কোনো মেয়ে তার স্বামীর এমন রূপ দেখে সোফায় যাওয়ার আদেশ দিতে পারে। এইজা এবার রেগে গিয়ে বলল, আমি বলেছি না আমি আপনাকে চিনি না, আপনি নিজেকে আমার স্বামী কেন বলছেন? এলটন হঠাৎ এইজার কপালে এক আঙুল দিয়ে আলতো করে টোকা দিল। তারপর তার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, মেডিকেল সায়েন্স একটা মজার টার্ম আছে, হিপনোটিক অ্যাট্রাকশন, অর্থাৎ কারো উপস্থিতিতে মস্তিষ্ক সব নাটক ভুলে গিয়ে শুধু তাকেই অনুভব করে। তোমার হার্টবিট কিন্তু আমাকে অন্য কথা বলছে এইজা। কথাটা বলেই এলটন সোজা হয়ে দাঁড়ালো এবং আলমারি থেকে একটা ডায়েরি বের করে সোফায় গিয়ে বসলো। যাওয়ার আগে সে ঘাড় ঘুরিয়ে একবার এইজার দিকে তাকিয়ে একটা চোখ টিপে দিল। এইজার মনে হলো রুমের এসিটা বাড়িয়ে দেওয়া দরকার। হঠাৎ কেন জানি খুব গরম লাগছে তার। সে বালিশে মুখ গুজে মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, এই লোকটা তো আস্ত একটা মায়াবী শয়তান, এর থেকে নিজেকে বাঁচাবো কি করে? সারা রাত হাজারো চেষ্টা করেও না চাইতেও এইজার ঘুম চলে আসে। এইজা এখন গভীর ঘুমে মগ্ন। সকালের সূর্যের আলোসে তার মুখে পড়ছে, আর তার সেই মায়াবী মুখ তার বিছানার সামনে চেয়ারে বসে থাকা একজোড়া গভীর বাদামি চোখ দেখছে। সারা রাত ঘুমায়নি, তবুও তার চোখে নেই কোনো ক্লান্তি। এলটন এবার উঠে এইজার একদম কাছাকাছি যায়, হাঁটুতে ভর দিয়ে নিচে বসে। ঘরের নিস্তব্ধতায় এইজার প্রশান্ত নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। ভোরের নরম আলোয় এইজার নিষ্পাপ চেহারাটার দিকে তাকিয়ে এলটনের ঠোঁটের কোণে ফুটে উঠল সেই রহস্যময় অথচ মুগ্ধতায় ভরা এক চিলতে হাসি। সেই ধীরলয়ে নিচের হাত বাড়িয়ে এইজার গালের উপর অবাধ্য হয়ে পড়ে থাকা কয়েকটা চুল সরিয়ে দিল। মেডিকেল সায়েন্সে সব রোগের প্রতিষেধক থাকলেও কিছু আসক্তির কোনো নিরাময় নেই। তুমি আমার সেই লাইফ সেভিং ড্রাগ, ড্রামা কুইন, যা কেবল একবার গ্রহণ করলে তা নেশা নয়, চিরস্থায়ী এক অভ্যাসে পরিণত হয়। তোমার মিথ্যা নাটকটা বড্ড সুন্দর, কিন্তু আমার নেশাটা তার চেয়েও বেশি ভয়ঙ্কর। ঘুম ভাঙতে এইজা চারপাশ পিটপিট করে দেখে। হঠাৎ কিছু মনে পড়তে লাফ দিয়ে উঠে বসে। আশেপাশে তাকিয়ে দেখে এলটন নেই। টেবিলে একটা কাগজ দেখে সেটা হাতে তুলে নেয়। চিন্তা করো না, আমি কিছুই করিনি, আমি আমার ওয়াইফের প্রতি যথেষ্ট লয়াল। এইজা লেখাটা পড়ে মাথা চুলকায়। ওই তো এলটনের ওয়াইফ। তাহলে মানে কি বুঝালো? ধুর। পাহাড়ের চূড়া থেকে নেমে আসা ঝর্ণার শীতল জলকণাগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে। চারিদিকের কুয়াশা ভেদ করে সূর্যের সোনালী আভা যখন ঝর্ণার পানিতে পড়ছে, তখন মনে হচ্ছে কেউ যেন তরল হীরা ঢেলে দিয়েছে পাহাড়ের গা বেয়ে। স্টুডেন্টরা সবাই ঝর্ণার নিচের বড় বড় পাথরে বসে হই হুল্লোড় করছে। এই যে একটা বড় পাথরের উপর বসে আলতো করে ঝর্ণার পানিতে পা ডুবিয়ে রেখেছে। আজ সে পড়েছে পিচ কালারের কামিজটা, জানিয়ে এলটন তাকে শপিং মলে মেসেজ দিয়েছিল। হালকা রঙের এই পোশাকে এইজাকে আজ এক অদ্ভুত মায়াবী দেখাচ্ছে, যেন পাহাড়ের গায়ের কোনো এক বনফুল। হঠাৎ করে পাহাড়ের বাঘ নিয়ে একটি কালো রঙের ল্যান্ড রোভার গাড়ি এসে থামল ঝর্ণার প্রবেশ পথে। গাড়ির দরজা খুলতে চারপাশের কোলাহল যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সবার দৃষ্টিকে স্থির হলো গাড়ির দিক থেকে নেমে আসা পুরুষটির উপর। এলটন এহসান গাড়ি থেকে নামলো। পরনে তার গাঢ় কালো রঙের একটি ফিটিং শার্ট, যার উপরে দুটো বোতাম খোলা। শার্টের হাতাগুলো ভাঁজ করে কবজি পর্যন্ত তোলা, যেখানে শোভা পাচ্ছে একটি দামি রূপালী ঘড়ি। চোখে সানগ্লাস। তার এলোমেলো চুলগুলো কপালে সে আশ্রে পড়েছে, যা তাকে অন্য সময়ের চেয়ে অনেক বেশি আবেদনময়ী করে তুলেছে। ক্যাম্পাসের মেয়েরা এক অপরের হাতে চিমটি কাটছে। রিয়া ফিসফিস করে বলল, এই যে দেখ, স্যারের তো আজ এই লুকে কাউকে হার্ট অ্যাটাক করানো কোনো ব্যাপারই না। এলটন ধীর পায়ে ঝর্ণার দিকে এগিয়ে আসছে। তার প্রতিটি পদক্ষেপে এক ধরনের আভিজাত্য আর কর্তৃত্ব। সে কারো দিকে তাকাচ্ছে না, কিন্তু তার চোখ দুটো ভিড়ের মাঝে একজনকে হন্যে হয়ে খুঁজছে। যখনই তার দৃষ্টি পাথরে বসে থাকে এইজার উপর গিয়ে পড়ল, এলটনের হাঁটার গতি কিছুটা ধীর হয়ে এলো। এইজাকে সেই পিচ কালারের পোশাকে দেখে এলটনের বুকের ভেতরটা যেন এক পলকের জন্য থমকে গেল। সে মনে মনে ভাবল, ইউ আর লুকিং বিউটিফুল, ডেঞ্জারাস, ড্রামা কুইন। এইজা যখন দেখলো এলটন তার দিকেই তাকিয়ে আছে, সে দ্রুত নজর সরিয়ে নিল। এলটন সরাসরি এইজার সামনে এসে দাঁড়ালো। চারপাশের স্টুডেন্টরা তখন মন্ত্রমুগ্ধের মতো তাদের লেকচারারকে দেখছে। এলটন চশমাটা খুলে তার পকেটে রাখলো এবং এইজার খুব কাছে ঝুঁকে এলো। তার সেই গভীর বাদামি চোখ দুটো এখন সরাসরি এইজার চোখের ভেতর ডুবে যেতে চাইছে। এলটন খুব নিচু সরে শুধু এইজা শুনতে পায় এমন ভাবে বলল, আমি বলেছিলাম না এই রংটা তোমাকে অনেক বেশি মানাবে। এইজা অপ্রস্তুত হয়ে বলল, স্যার সবাই দেখছে। এলটন একটা বাঁকা হাসি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর সবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এভরিওয়ান, আজ রাতটা আমরা এই ঝর্ণার পাশেই ক্যাম্পিং করব। আশা করি সবাই এনজয় করবেন, তবে মনে রাখবেন নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ আমি বরদাস্ত করব না।
সবাই খুশিতে চিৎকার করে উঠল, কিন্তু এইজা লক্ষ্য করলো এলটান যখন কথা বলছিল তার চোখের কোণ দিয়ে সে কেবল এইজাকেই পর্যবেক্ষণ করছিল। এইজার মনে হলো এই পিচ কালারের জামাটা পরা বোধ হয় আজ তার সবচেয়ে বড় ভুল ছিল, কারণ এলটানের ওই মুগ্ধ চাহনি থেকে বাঁচার কোনো উপায় তার জানা নেই। সবাই সবার মতো চারপাশে মজা করছে, এলটান তার কলিগদের সাথে কথা বলছে আর মাঝে মাঝে এইজাকে আর চোখে দেখছে। রিয়া ছবি তুলতে ব্যস্ত। এইজা পাথরের উপর বসে পা দুলিয়ে ঝর্ণার পানি দেখছিল। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো তাদেরই ব্যাচের এক ছেলে, নাম সাইমন। সাইমন বরাবরই একটু শৌখিন আর বাচাল টাইপের। সে একটা চকলেট এইজার দিকে বাড়িয়ে দিয়ে বেশ মোলায়েম সুরে বলল, হাই এইজা, ঝর্ণার এই মায়াবী পরিবেশে তোমাকে কিন্তু একদম জলপরীর মতো লাগছে। একা বসে কি ভাবছো? চাইলে আমি তোমার সাথে কিছুক্ষণ গল্প করতে পারি। এইজা অপ্রস্তুত হয়ে হাসলো। ধন্যবাদ সাইমন, আমি এমনিই বসে আছি। সাইমন ছাড়ার পাত্র নয়। সে এইজার পাশে পাথরে বসতে বসতে বলল, জানো, তোমার চোখের দিকে তাকালে পাহাড়ের এই সৌন্দর্য ম্লান মনে হয়। আমার একটা ডিএসএলআর ক্যামেরা আছে, চলো তোমার কিছু সুন্দর ছবি তুলে দিই। ঠিক এই সময় এলটনের নজর পড়ল সেদিকে। সাইমন যখন খুব কাছে ঝুঁকে এইজাকে ক্যামেরার অ্যাঙ্গেল বোঝাচ্ছিল, এলটনের চোয়াল শক্ত হয়ে উঠল। তার চোখের সেই শান্ত ভাব মুহূর্তেই কাঠকয়লার মতো জ্বলন্ত হয়ে উঠল। সে কোনো কথা না বলে পাশে টেবিলে রাখা ছুরিটা সজোরে ছুঁড়ে মারল। ছুরিটা সাইমনের কানের একদম পাশ দিয়ে গিয়ে সশব্দে গাছের কাণ্ডে গেঁথে গেল। সাইমন আতঙ্কে মাগো বলে চিৎকার দিয়ে পাথরটিকে ছিটকে নিচে পড়ে গেল। পুরো জায়গাটা স্তব্ধ হয়ে এলো। এইজা ভয়ে এলটানের দিকে তাকালো। এলটান খুব শান্ত পায়ে এগিয়ে এসে গাছের কাণ্ড থেকে ছুরিটা টেনে বের করলো। তারপর অত্যন্ত বিনয়ের সাথে সাইমনের দিকে তাকিয়ে বলল, ওহ, আই এম এক্সট্রিমলি সরি মিস্টার সাইমন। আমি আসলে ওই গাছের ডালে একটা বিষাক্ত মাকড়সা দেখছিলাম। ওটা মারতে গিয়ে হাত ফসকে গেল। আপনার কি লেগেছে কোথাও? সাইমন তখন থরথর করে কাঁপছে। সে ঢুকলি বলল, না না স্যার, আমি ঠিক আছি। এলটান সানগ্লাসটা একবার তর্জনী দিয়ে উপরে ঠেলে দিল। তারপর সাইমনের কাঁধে হাত রেখে পৈশাচিক এক হাসি দিয়ে বলল, আসলে একা একা পাহাড়ি এলাকায় ফ্লার্টিং করা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। কখন কোন দিক থেকে বিপদ আসে কেউ জানে না। আপনি বরং ওই যে ছেলেদের গ্রুপটা আছে ওদের সাথে গিয়ে আড্ডা দিন। কথাটা বলে এইজার দিকে একবার তাকিয়ে চলে যায় এলটান। এইজা শুকনো ঢুক গেলে, এই লোক তো দেখছে মারাত্মক ভয়ঙ্কর।